গার্ডেন রিচের বিপর্যয় আর সেই বিপর্যয়ে 12 জনের মৃত্যু। গার্ডেন রিচের ঘটনায় এবার টনক নড়ল কলকাতা পুরসভার। বহুতল বিপর্যয় তদন্তে তৈরি হলো কমিটি। বিপর্যয়ের কারণ খতিয়ে দেখবে পুরসভার 7 সদস্যের কমিটি। অন্যদিকে গার্ডেন রিচ এলাকার বিভিন্ন বেআইনি বাড়িতে নোটিশ দিয়েছে পুরসভা। রবিবার মাঝরাতে বিপর্যয়। গার্ডেন রিচে ভেঙে পড়ে 5 তলা বহুতল। নির্মীয়মান বহুতল ভেঙে বিপর্যয়। গার্ডেন রিচের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল কলকাতা পুরসভা। 7 সদস্যের তদন্ত কমিটি নেতৃত্বে পুরসভার যুগ্ম কমিশনার। এছাড়াও রয়েছেন পুরসভার 2 ডিজি এবং 1 ইঞ্জিনিয়ার, কলকাতা পুলিশের একজন প্রতিনিধি, কলকাতার বিএলআরও এবং কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগের অফিসার মুগ্ধা চক্রবর্তী। মাঝরাতে আচমকা বিপর্যয়, মুহূর্তের মধ্যে সব তছনছ। এর দায় কার? এই প্রশ্নের উত্তর খুঁজবে পুরসভার তদন্ত কমিটি। ভেঙে পড়া বহুতলের জমির চরিত্র বদল করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। দমকল, সিএসসি, কলকাতা পুরসভা কিংবা অন্য কোনো জায়গা থেকে বিল্ডিং প্ল্যান অনুমোদন পেয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হবে। ভেঙে পড়া বহুতলের নির্মাণ সামগ্রী নিয়েও প্রশ্ন উঠেছে। নিম্নমানের সামগ্রী দিয়ে বহুতল তৈরি হচ্ছিল বলেও অভিযোগ উঠেছে। বহুতলের নির্মাণ সামগ্রীর গুণগত মান খতিয়ে দেখবে পুরসভার কমিটি। বিপর্যয়ের পিছনে কোনো অফিসারের গাফিলতি আছে কিনা তাও দেখবেন তদন্তকারীরা। নির্মীয়মান বহুতলের ফ্ল্যাট বুকিং সংক্রান্ত বিষয়টিও তদন্তের অধীনে রেখেছে পুরসভার কমিটি। আগামী 28শে মার্চ বহুতল বিপর্যয় তদন্ত রিপোর্ট জমা দেবে কমিটি। একদিকে গার্ডেন রিচ বিপর্যয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন, অন্যদিকে একাধিক বেআইনি বাড়িতেও নোটিশ কলকাতা পুরসভার। কলকাতা পুরসভা আবারও নোটিশ দিল বেশ কিছু বাড়িতে। এই যে পাহাড়পুর রোডের উপর বাড়িটি, একটি বাড়ির উপর আরেকটি বাড়ি হেলে গেছে। যে বাড়িটির ওপর অন্য বাড়ি হেলে গেছে সেই বাড়িকেও নোটিশ করা হয়েছে এবং কলকাতা পুরসভার 1980 সালের আইন অনুযায়ী 544 ও 546 নম্বর ধারায়, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদমর্যাদার যে অফিসার, তার এই বাড়িতে ঢুকে ইন্সপেকশন করার অধিকার। সেই ইন্সপেকশন করার জন্য নোটিশ গেল মালিকের কাছে। একটি বাড়ির উপরে অন্য একটি বাড়ি হেলে পড়েছে। গার্ডেন রিচের পাহাড়পুর রোডে 2 বাড়িতেই পুরসভার নোটিশ। গত বছরের জুলাইতেও এই 2 বাড়িতে নোটিশ দেয় পুরসভা। শুনানিও হয়। তারপর 8 মাস কেটে গিয়েছে। ফতেপুরে বহুতল ভেঙে বড় বিপর্যয় দেখেছে গার্ডেন রিচ। তারপর ফের নোটিশ। এবার পুরসভার প্রতিনিধি দল গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবে। প্রয়োজনে বাড়ি ভাঙার নির্দেশ দেবে পুরসভা। পাশে যে বাড়িটা হেলে গেছে আমার উপরে, ও কোনোদিন কিছু করতে রাজি হয়নি। আমি যদি কোনো কাজ করতে যাই, লিফটিং করতে গেলে জ্যাক লাগানো আছে নিচে, ওই পজিশনে ওই বাড়িটা আরো যদি হেলে যায় তখন তো আমার বাড়িটা আরো বেশি ডেঞ্জারাস, কি ভেঙে যাওয়ার মতন অবস্থা। আমাদের এই বিল্ডিং তো সব বাড়িতেই লোকজন আছে, কি হবে কিনা কিছু বুঝতে পারছি না, যার জন্য আমরা প্রচুর টেনশনে আছি। কলকাতা পুরসভা গার্ডেন রিচ কাণ্ডের পর আবারও তৎপর এবং বারবার এই এলাকায় পরিদর্শন এবং ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখছেন আর কোনো বাড়ি কতটা বিপজ্জনক রয়েছে, সেই মতো অ্যাকশন নেবে কলকাতা পুরসভা। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। ঠকবাজতে গাঁ উচার শুধু গার্ডেন রিচে নয়, উত্তরপাড়া, শ্রীরামপুর, বারুইপুরের পর এবার ধূপগুড়িতেও বেআইনি বহুতল। অভিযোগ, নিয়মের তোয়াক্কা না করেই অনেক ক্ষেত্রে নির্মাণের অনুমতি দিয়েছে ধূপগুড়ি পুরসভা। আর এ নিয়েই জোর শোরগোল, পদক্ষেপের আশ্বাস পুর কর্তৃপক্ষের। 17ই মার্চ গভীর রাত, গার্ডেন রিচে বেআইনি বহুতল ভেঙে বিপর্যয়। জলপাইগুড়ির ধূপগুড়িতেও একের পর এক বেআইনি বহুতল তৈরির অভিযোগ। ধূপগুড়ি পুরসভার ইঞ্জিনিয়ারের অভাব। পুরসভার দাবি, সেই কারণে তারা শুধুমাত্র G+2 বিল্ডিং এর অনুমতি দেয়। গত ফেব্রুয়ারি মাসে সেই নিয়মে বদল আনা হয়। ঠিক হয় সর্বোচ্চ G+3 বিল্ডিং এর অনুমতি দেওয়া হবে। এই নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে খোদ পুরসভার বিরুদ্ধে। যেমন 15 নম্বর ওয়ার্ডের বর্মন পাড়ায়, এখানে 5 তলা বাড়ি তৈরি করছেন জয়ন্ত সাহা নামে এক ব্যক্তি। বিল্ডিং তৈরির অনুমতিও দিয়েছে ধূপগুড়ি পুরসভা। নথি অনুযায়ী 2021 সালে প্ল্যান পাস হয়। তাতে সই রয়েছে ধূপগুড়ি পুরসভার তৎকালীন পুরপ্রধান ভারতী বর্মনের, যিনি এখন পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান। এখন আমরা 5 তলা দিতে পারবো, মিটিং পাস হচ্ছে। তো বিল্ডিং তো তৈরি হয়ে গেছে, তার মানে সেটা অনেক আগেই তৈরি হয়েছিল। তাহলে ওটার অনুমোদন কিভাবে পেল? এটা আমি এখনই অফিসে জানি যে 21 সালে হচ্ছে। হ্যাঁ,
এমনিতে ওরা যেটা বললো যারা এমবিএস ছিল খুবই ঠিকঠাক ছিল, হ্যাঁ, কিন্তু বিল্ডিংয়ের 5 তলা না কয়টা ছিল সেটা আমি জানতাম না। 2020 সালে প্ল্যান পাস হয়েছে আর G+4 প্ল্যান পাস হয়েছে, ধূপগুড়ি পৌরসভা থেকে হয়েছে। না এক্সট্রা কোনো টাকা দিতে হয়নি, যেটা ট্যাক্স লাগে সেই ট্যাক্সটাই নিয়েছে। কত টাকা দিতে হয়েছে? স্কোয়ার ফিট হিসাবে 5টা ফ্লোরের যা হয় 2 লাখ সামথিং লাগছিল আমার কাছে, সবই আমার কাছে আছে। 3 বছর আমাদের টাইম দিয়েছিল প্ল্যানের মধ্যে, আমরা 3 বছরের মধ্যেই ঢালাইগুলো কমপ্লিট করে নিয়েছি। ব্যবস্থা নিতে গেলে তো কিছু পন্থা পদ্ধতি আছে, আগে আমাকে খবরটা নিতে হবে কি কাগজপত্র আছে এখান থেকে। নিশ্চয়ই পারমিশন পাইনি, মানে যদি 5 তলা হয় অবশ্যই আমরা দেখবো, নিশ্চয়ই আমরা খোঁজখবর নিয়ে দেখছি। এভাবেই কোথাও 3 তলা বাড়ির বদলে তৈরি হচ্ছে 4 তলা, কোথাও আবার 5 তলা, কোথাও আবার প্ল্যান পাস না করিয়েই বহুতল তৈরির অভিযোগ, সেটাও জেলা পরিষদের সরকারি জায়গায়। এভাবেই ধূপগুড়িতে বাড়ছে বেআইনি বহুতল। ধূপগুড়ি পৌরসভা 2 তলার বেশি কোনো পারমিশন হওয়ার মতন জায়গায় আজকে পর্যন্ত নেই। অবশ্যই আমরা এই বিষয়টা নিয়ে আগামীতে আমাদের জেলা সভাপতি আছে তার সঙ্গে কথা বলবো। প্রশাসন বোর্ডের কোনো মেম্বার যদি কারো কাছ থেকে টাকা নিয়ে থাকে অবশ্যই দলীয়ভাবে সেটা ইনকোয়ারি করা হবে, সে যদি যুক্ত থাকে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। গার্ডেন রিচে রবিবার বহুতল বিপর্যয়, বহুতল ভেঙে এখনো পর্যন্ত 12 জনের মৃত্যু। শুধু গার্ডেন রিচ নয়, কলকাতার শহর জুড়ে বেআইনি বহুতলের রমরমা। বেআইনি বহুতলের ছবি উঠে এলেও নিউজ 18 বাংলার ক্যামেরায় আজ দেখুন বেলেঘাটার ছবি। বেলেঘাটা কলকাতার ঘনবসতিপূর্ণ এলাকা, পুরনো বাড়ি, নতুন ফ্ল্যাট সবই আছে। অভিযোগ অনেক ফ্ল্যাটে বেআইনি, পুরো আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তৈরি হয়েছে বহুতল। অনেক জায়গায় বহুতল হেলে পড়েছে, যে কোনো মুহূর্তে বিপর্যয়ের আশঙ্কা। তবে এ নিয়ে মুখ খুলতে নারাজ স্থানীয়রা। আপনাদের বেলেঘাটা এলাকাতেও তো ইলিগাল প্রমোটিং হয়, আপনাদের পাশে একটি বিল্ডিং আরেকটি বিল্ডিং এর উপরে হেলে রয়েছে। আমরা এসব কোনো কথা বলতে পারবো না দাদা। কেন বলবেন না? এখানে যদি একটা অঘটন ঘটলে তখন দেখা যাবে। যেভাবে গার্ডেন রিচের কাণ্ড হলো তাতে কতটা ভয় লাগছে? আমি এত কিছু বলতে পারবো না, এটুকু জানি আমি অনেকদিন ধরে দেখছি এটা হেলে আছে। গা ঘেঁষে ঘেঁষে একটার পর একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, ন্যূনতম জায়গা ছাড়ার বালাই নেই। বেলেঘাটা 34 নম্বর ওয়ার্ড, আর সেই 34 নম্বর ওয়ার্ডে দুটি বাড়ি অনেকদিন আগে থেকেই কিন্তু হেলে গেছিল। আমি দেখাচ্ছি এই দুটি বাড়ি পাশাপাশি যে তৈরি হয়েছে সেটা কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম মানা হয়নি, যতটুকু কর্পোরেশনের নিয়ম অনুযায়ী বলা হয়। আর অন্যদিকে এই বিল্ডিংটি দেখুন, আগে খানিকটা হেলেছিল, এখন কিন্তু হেলতে এতটাই হয়ে গেছে যে একটি বাড়ির কার্নিশ আরেকটি বাড়ির সঙ্গে সম্পূর্ণ সেঁটে গেছে। সরু রাস্তার সামনে বড় বড় ফ্ল্যাট, অ্যাম্বুলেন্স কিংবা দমকলের গাড়ি ঢোকার জায়গা নেই। স্থানীয়দের অনেকের মনেই আশঙ্কা, কিন্তু মুখে কুলু। কি বলবেন এই যে এরকম ছোট ছোট জায়গা? সেটা আমার কিছু বলবো, এখানে বলা যাবে না, এখানে অনেক ব্যাপার আছে। কি ব্যাপার? ব্যবহার যে এখানে এদের সঙ্গে পারা যাবে না। আমি নতুন এসেছি এক জায়গা থেকে, আমি কি করে বলবো? পারা যাবে না। বেলেঘাটা জুড়ে বেআইনি বহুতল, স্থানীয়দের দাবি প্রমোটারের দৌরাত্ম্য। কারা আছে এসবের পিছনে? কাদের মদতে রমরমিয়ে চলছে বেআইনি ফ্ল্যাটের কারবার? কি করা যাবে, কেউ প্রতিবাদী লোক নেই। কেন বন্ধ হয় না কেন? কে করবে? আপনার অ্যাডমিনিস্ট্রেশন যদি করাপ্টেড হয়, যদি পুলিশ করাপ্টেড হয়, যদি সরকার না দেখে, কে দেখবে? বারবার মহানাগরিক সবাইয়ের কাছে অনুরোধ জানাচ্ছি, যাদের এরকম বিষয় আছে আপনারা জানান, প্রশাসনের নজরের মধ্যে আপনারা আনুন বিষয়গুলোকে, আনলে নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আমাদের ডিপার্টমেন্টাল অফিসাররা পদক্ষেপ নেবে। আপনারা যেহেতু জানালেন, আমরাও বলছি, আমিও জানাচ্ছি ইঞ্জিনিয়ারদেরকে, যদি যেরকম অবস্থা হয়ে থাকে নিশ্চয়ই ব্যবস্থা নেবে। সম্প্রতি গার্ডেন রিচে বহুতল বিপর্যয় দেখেছে কলকাতা। এই বহুতল বিপর্যয় নিয়ে রাজ্য জুড়ে শোরগোল। এরই মাঝে এবার সামনে এলো বেলেঘাটা। অভিযোগ এখানেও সারি সারি বেআইনি বাড়ি। ক্যামেরা মনোজ কুমারের সঙ্গে শঙ্কু সাত্রার রিপোর্ট, নিউজ 18 বাংলা।
এবার অন্যান্য খবরের দিকে নজর রাখছি। হাড়হিম করা খুন, ট্রলি ব্যাগের মধ্যে বৃদ্ধার রক্তাক্ত দেহ। নিউটাউনে উদ্ধার ওড়িশার বৃদ্ধের দেহ। কামারহাটি থেকে আটক বৃদ্ধের পাতানো নাতনি। বৃদ্ধকে খুনে জড়িত সন্দেহে পূর্ব মেদিনীপুরে আটক ব্যাংক কর্মী সহ 3। খালের পাশে পড়ে ট্রলি ব্যাগ, সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। সাত সকালে এ দেখে আতঙ্ক ছড়ায় নিউটাউনের পোলের হাটে। 100 ডায়ালে ফোন করে পুলিশে খবর দেন আতঙ্কিত বাসিন্দারা। ট্রলি ব্যাগ থেকে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার করে টেকনোসিটি থানার পুলিশ। ফুল বডি না বডি পার্ট? ফুল বডি। হেড ইনজুরি একটা দেখতে পেরেছি আমি, বাকি পিএম এর পরে ওটা জানা যাবে কোথায় কোথায় কি বডি ইনজুরি আছে। পুলিশ সূত্রে খবর, প্রথমে বৃদ্ধের মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়, তারপর ধারালো অস্ত্র দিয়ে খুন করে ট্রলি ব্যাগে ভরে ফেলে রাখা হয়েছিল কারিগরি ভবনের পেছনের খালে। হাড়হিম করা ঘটনা। কে এই বৃদ্ধ, কেন তাকে খুন করে এভাবে ফেলে রাখা হলো? শনিবার সকালে এই প্রশ্নই ঘুরছিল পোলের হাটে। এমন সময় পুলিশের তদন্তে জানা গেল নিহত বৃদ্ধের পরিচয়। 82 বছর বয়সী নিহত বৃদ্ধের নাম সুবোধ কুমার সরকার। ওড়িশার ভুবনেশ্বরের বাসিন্দা। গত 4 মাস ধরে বেলঘরিয়ার নন্দননগরে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যান সুবোধ কুমার সরকার। তারপর থেকে আর কোনো খোঁজ নেই। স্থানীয়দের দাবি, বেলঘরিয়ার বাড়িতে এক তরুণী আসতেন। সুবোধ কুমার সরকার তাকে নাতনি বলে পরিচয় দিতেন। সেই তরুণীকে আটক করে পুলিশ। কখন শেষ কথা হয়েছিল দাদুর সাথে? শেষ কথা হয়েছিল, হ্যাঁ, দাদুর সাথে কখন শেষ কথা হয়েছিল? অন্যদিকে এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে এক ব্যাংক কর্মী সহ 3 জনকে পাকড়াও করে পুলিশ। ব্যাংক কর্মীর নাম সৌম্যকান্তি জানা। শুক্রবার গভীর রাতে রাস্তায় তাঁর গাড়িতে রক্তের দাগ দেখে সন্দেহ হওয়ায় আটক করা হয়। তারপর সকালে নিউটাউনে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনা সামনে আসে। পুলিশ সূত্রে খবর, আটক ব্যাংক কর্মী নিহত বৃদ্ধের পূর্ব পরিচিত। বৃদ্ধের খুনের সঙ্গে তিনি জড়িত বলে পুলিশের সন্দেহ। পুলিশ সূত্রে খবর, এই ব্যাংক কর্মী বৃদ্ধের ব্যাংক অ্যাকাউন্টের খুঁটিনাটি জানেন। ব্যাংকের কাজে বিভিন্ন সময়ে বৃদ্ধকে সাহায্য করেন। গতকাল লেট নাইটে একটা গাড়িকে আমরা চেক করি, তাতে সন্দেহজনকভাবে সেই গাড়ির ডিগিতে একটু রক্ত দেখা যায়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, কথার কিন্তু অসংলগ্ন কিছু কথাবার্তা বলে আর কি তারা, তখন আমাদের সন্দেহ আরও বাড়ে। আর এই লিভিং টাইমে আমাদের কাছে যে খবর আসে নিউটাউন থানাতে এরকম একটা কি ব্যাগে কি বডি ফডি পাওয়া গেছে আর কি। ওড়িশা থেকে এসে বেলঘরিয়ায় বাড়ি ভাড়া, পাতানো নাতনি, ব্যাংক কর্মীর গাড়িতে রক্ত, বৃদ্ধ খুনে প্রতিপদে রহস্য। পুলিশ সূত্রে খবর, 2 ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে নিহত সুবোধ কুমার সরকারের কোনো সম্পর্ক নেই। বন্ধুর পরামর্শে ভুবনেশ্বরের বাড়ি বিক্রি করে বেলঘরিয়ায় বাড়ি ভাড়া নেন। বন্ধুর মেয়েকেই এলাকায় নাতনি বলে পরিচয় দেন। এই বৃদ্ধরই রক্তাক্ত দেহ উদ্ধার, সেটাও আবার ট্রলি ব্যাগের মধ্যে। এ নিয়েই জোর শোরগোল। কিন্তু কে তাকে খুন করলো, কেনই বা করলো? পুলিশের অনুমান, অন্য জায়গায় খুন করে মৃতদেহ ব্যাগে ভরে নিউটাউনে ফেলে দেওয়া হয়। বৃদ্ধ খুনে উঠে আসছে একাধিক প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধের অ্যাকাউন্টে বাড়ি বিক্রির মোটা টাকা রয়েছে। সেই টাকা হাতাতেই কি খুন? বেলঘরিয়ার বন্ধুর সঙ্গে কি ব্যাংক কর্মীর কোনো আতাত ছিল? খুন করে টাকা হাতাতেই কি ফুঁসলিয়ে বেলঘরিয়ায় নিয়ে আসা হয়? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। নিউজ 18 বাংলা।